বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একাকী থাকতেন। তিনি খুবই ফর্সা ও হাসি খুশি ছিলেন। যখনই তাকে দেখতাম আমার ভেতরটা খুশিতে নেচে উঠত। কাকির স্বামী দেশের বাইরে থাকতেন, তাই আমার মনে হতো যদি তার সঙ্গে কিছুটা মনের কষ্ট ভাগ করে নিতে পারতাম। কিন্তু আমি এটা জানতাম না যে তিনি আগে থেকেই আমার সাথে কথা বলতে চাইছিল। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ কাকি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমি ঘরে ঢুকে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর কাকি যখন ঘরে এলেন তখন তিনি হালকা পোশাক পরেছিলেন। সেজন্য তাকে খুবই অসাধারণ লাগছিল। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, কাকা কি আমাকে ডাকছেন কেন? কাউকে কিছু না বলেই আমার পাশে বসলেন। তারপর কিছু না বলে, বন্ধুরা, আজকের গল্পটা একটু বেশি স্পেশাল, তাই সবাই খুশিমনে রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম অন্ত। বয়স 21 বছর। খুবই সাধারণ এক যুবক। তবে সাধারণ হলেও আমাদের গ্রামের প্রায় সব মহিলাই যে আমাকে অন্য চোখে দেখতেন। প্রায় সবাই ছোটখাটো কাজে ডাকার জন্য আমাকে খুঁজতেন। আমি যতবারই বাড়ি থেকে বের হতাম, কোথাও না কোথাও থেকে একটি ডাক আসতো, অন্ত একটু এদিকে আসো, আমার একটু সাহায্য দরকার। আমি এসব ছোটখাটো কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে এক ধরনের আনন্দ খুঁজে পেতাম। আমাদের বাড়ির পাশে একাকী ছিলেন, যার নাম জানার চেষ্টা কখনো করিনি। শুধু কাকি বলেই ডাকতাম। তার স্বামী বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতেন, আর কাকি একাই থাকত। মাঝে মাঝে গ্রামের লোকেরা তাকে নিয়ে নানান রকমের কথা বলত, কিন্তু আমি কখনো সেসব নিয়ে মাথা ঘামাতাম না। একদিন দুপুরে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখন কাকি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। তার কাছে যাওয়ার আগে আমার মনে একটু সন্দেহ ছিল, তবে ভাবলাম গ্রামের অন্য মহিলারাও তো আমাকে প্রায় কাজে ডাকে, কাকে হয়তো কিছু জিনিস আনতে বলবেন। আমি যখন তার দরজার কাছে পৌঁছালাম, তিনি হাসি মুখে বললেন, অন্ত, তুমি কি আমার জন্য রাজেশের দোকান থেকে একটা ডিভিডি আনতে পারবে? প্রথমে আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম, এই যুগে ডিভিডি কেন? তবে বিষয়টি আমার কাছে বেশ মজার লাগল। মনে হচ্ছিল সব কিছু জেনে একটু অন্য রকম ছিল। আমি ধীরে ধীরে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েছিলাম। সন্ধ্যা নামতেই আমি ডিভিডি দোকানের দিকে রওনা দিলাম। সেই দোকানটা আমার এক বন্ধু, তাই মনে হলো হয়তো সে আমাকে একটু সাহায্য করবে। দোকানে পৌঁছে আমি বন্ধুর কাছে ডিভিডি প্লেয়ার চাইলাম। কিছুটা সন্দেহ করার পর সে বলল, ঠিক আছে, তবে এটি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আমি তার শর্ত মেনে নিলাম, কারণ আমি চাইনি যে কাকিকে হতাশ করতে। ডিভিডি প্লেয়ার নিয়ে যখন কাকির বাড়িতে পৌঁছলাম, তখন কাকি আমাকে দেখে মৃদু হেসে ধন্যবাদ দিলেন। কাকি চোখে একটি অদ্ভুত ভাব ছিল, যেন তার কথার পেছনে আরও কিছু লুকিয়ে আছে। আমি যখন ডিভিডি প্লেয়ারটি দরজার কাছে দেওয়ার চেষ্টা করলাম, তিনি বললেন, ভেতরে আসো, আর এটি আমাদের এলসির সঙ্গে সেট করে দাও। কারণ আমি এই ব্যাপারটা বুঝি না। আমি এসব কাজে দক্ষ ছিলাম, তাই ভেতরে ঢুকে ডিভিডি প্লেয়ার ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কাকির ঘরের পরিবেশ আর তার আচরণ আমাকে এক ধরনের আকর্ষণে জড়িয়ে ফেলেছিল। যখন আমি তার বাড়িতে ঢুকে ডিভিডি প্লেয়ারটি সেট করেছিলাম, প্রতিটি মুহূর্তে তার প্রতিক্রিয়া আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। চা খেতে খেতে আমি যখন সিনেমার দিকে তাকালাম, দেখলাম একটি মেয়ে আছে। তার নাচ, তার সৌন্দর্য আমাকে অবাক করে দিল, যেন সে অন্য কোনো জগতের মেয়ে। যা কখন শেষ হয়ে গেল তা আমি টেরই পেলাম না। ঠিক তখনই কাকি মৃদু হেসে বললেন, ও আমার মেয়ে আজ একটু অসুস্থ, তাই ঘুমাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো কাকির মেয়ের কথা শুনিনি। যখন প্রথমবার তাকে দেখলাম, তার সৌন্দর্যেও আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি একটু অজুহাত দেখিয়ে বললাম, আচ্ছা, কি এখন আমি যাই? কাকে হেসে বললেন, আরে এত তাড়াহুড়ো কেন? জাতক খেলে এবার একটু বসো। আমি কোনো উত্তর না দিয়ে উঠে সোজা বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু বাড়ি ফিরেও আমার মন পুরোপুরি সেই মেয়েটির ভাবনায় ডুবে গেল। কাকির মেয়ের চেহারাটা যেন বারবার আমার সামনে ভেসে উঠছিল। আমি ভাবতে লাগলাম, কাকির মেয়ে এত সুন্দর, তাহলে আগে কখনো তাকে দেখিনি কেন? বাড়ি ফিরে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার সেই মেয়েটির হাসি মাখা মুখ আর তার সরলতা আমার চিন্তায় ভেসে উঠছিল। আমি বুঝতে পারছিলাম, কাকির বাড়িতে যাওয়া মানে শুধু তার সঙ্গে দেখা করা নয়, তার মেয়ের একটা আকর্ষণ ছিল। পরের দিন যখন আমি বাইরে যাচ্ছিলাম, হঠাৎ কাকির কথা মনে পড়ল।
আমি জানতাম না কবে আবার তার সঙ্গে তার মেয়ের সঙ্গে দেখা হবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল এবার। আমি আরও বেশি উৎসাহী হয়ে পড়েছিলাম তার বাড়িতে যাওয়ার জন্য। এটা শুধু তার কাজ করার কথা না, বরং একটা অদৃশ্য টান ছিল যা আমাকে তার দিকে নিয়ে যাচ্ছিল। তখনই মনে পড়ল ডিভিডি প্লেয়ারটি ফেরত নিয়ে আসতে হবে। সেটাই অজুহাত করে আবার কাকির বাড়িতে গেলাম। কাকে আমাকে দরজার কাছেই ডিভিডি প্লেয়ারটি দিয়ে দিলেন, কিন্তু ভেতরে আসতে বললেন না। আমি কিছুটা হতাশ হয়ে গেলাম, কারণ হয়তো অপেক্ষা করছিলাম কখন আবার তার বাড়িতে যাওয়ার সুযোগ পাব এবং সেই সুন্দরী মেয়েটিকে দেখতে পাব। অবশেষে কয়েকদিন পরে আবার কাকি আমাকে ডাকলেন আর বললেন, বাবা, আমাদের মেশিনটি ঠিকভাবে কাজ করছে না, একটু দেখে দাও তো। আমি তৎক্ষণাৎ তার বাড়িতে গেলাম। মেশিনটি পরীক্ষা করে দেখলাম ভিতরে একটি কাপড় আটকে আছে। কাপড়টি বের করে মেশিনটি চালু করলাম এবং সিটি আবার কাজ করতে শুরু করল। এটা দেখে খুশি হয়ে বললেন, ধন্যবাদ ঠিক করে দেওয়ার জন্য। এবার কাপড় ধোয়ার কাজটা করতে হবে। এখন আমার মেয়ের ওঠার সময় হয়েছে। আমি যখন উঠতে যাচ্ছিলাম কাকি বললেন, আরে বসো, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর তিনি চা আর বিস্কুট নিয়ে এলেন। আমি ভাবতে শুরু করলাম, কাকির মেয়েও তো এই বাড়িতেই থাকে, কিন্তু তাকে এখনও দেখিনি। মনে মনে আগ্রহ বাড়ছিল তাকে একবার দেখার জন্য। আমি তাকে বেশ কয়েকদিন আগে দেখেছিলাম, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। ভাবছিলাম, যখন কাকি এত সুন্দর, তার মেয়ে তো আরও সুন্দর হবে। তখনই কাকে বললেন, তুমি একটু বসো, আমার মেয়েটাই আসবে তোমার সঙ্গে, আলাপ করিয়ে দেব। ঠিক সেই সময় তার মেয়ে ঘর থেকে বেরিয়ে এল। সম্ভবত সে জানত না যে আমি এখানে আছি, তাই অরুণা ছাড়াই বেরিয়ে এল। তাকে দেখে আমার চোখ বড় হয়ে গেল, যেন এক পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। তার ভেজা চুল দেখে মনে হলো সে এখনই স্নান করে এসেছে। সে একটি গোলাপি রঙের পোশাক পরেছিল যা তাকে একেবারে অফিসারের মতো লাগাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। কাকি তার মেয়েকে বললেন, এটা আমাদের প্রতিবেশী, অন্তত খুব ভালো ছেলে, অনেক কাজে সাহায্য করে আমাকে। এটা শুনে তার মেয়ে আমাকে একটু দেখে নিলে এবং আবার নিজের ঘরে চলে গেল। কাকি বললেন, অপরিচিতদের সঙ্গে বেশি কথা বলে না, ছোট বয়সে অনেক কষ্ট পেয়েছে। ও কথায় কথায় আমি তার স্বামী কথা জানতে চাইলাম। এই প্রশ্নে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন, একটা দীর্ঘশ্বাস নিলেন। তারপর বললেন, উনি গত 8 বছর ধরে বিদেশে আছেন, এখনও ফিরে আসেননি। উনি প্রতি সপ্তাহে টাকা পাঠান, তাই আমাদের কোনো কিছুর অভাব হয় না। কাকে বলতে শুরু করলেন, তবে আমার একটাই মেয়ে আর আমার স্বামীও বিদেশে আছেন, তাই বাড়িতে একজন পুরুষের উপস্থিতি সব সময় মিস করি। যদি আমাদের বাড়িতে এমন একজন থাকত যেসব বাইরের কাজগুলো করে দিত। তার কথাগুলো বলার সময় মুখে এক ধরনের অসহায়ত্ব দেখা যাচ্ছিল, কেন জানি না সেই মুহূর্তে তার জন্য আমার মনে খুব মমতা জন্মাল। তাই আমি বললাম, আপনি চিন্তা করবেন না, যখনই কোনো কাজের দরকার হবে আমাকে ডেকে নেবেন, আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত। আমার প্রচুর সময় আছে, আমাকে আপনি নিজের মতোই ভাবতে পারেন। আমার কথায় কাকি খুব খুশি হলেন। এরপর থেকে আমি প্রায় কাকির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করলাম, আর তিনিও বাইরে এসে দাঁড়াতেন। যখনই তিনি আমাকে দেখতেন তখনই বলতেন, অন্তত একটু এদিকে এসো, আমাকে আটা এনে দাও বা সবজি নিয়ে আসবে। আমি সবসময় দ্রুত তার কাজগুলো করে দিতাম। একদিন কাকি আমাকে ডেকে বললেন, অন্তত একটু বাজার থেকে মাছ নিয়ে আসো, মেয়ের জন্য বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করছে। আমি তৎক্ষণাৎ বাজারে গেলাম। মাছ নিয়ে ফিরে আসার সময় দেখলাম তার মেয়ে রান্নাঘরে ছিল। সে চুপচাপ রান্না করছিল, তার প্রতিটি কাজ খুব যত্নশীল আর শান্তভাবে করছিল। আমাকে দেখে হালকা একটা হাসি দিল, যা আমার মন ছুঁয়ে গেল। সে খুবই কম কথা বলত, কিন্তু তার চোখগুলো যেন অনেক কিছু বলে দিত। একদিন আমি যখন কাকির বাড়িতে গেলাম, তিনি আমাকে চায়ের জন্য ডেকে নিলেন। বললেন, ও তো আজ তোমার জন্য বিশেষ চা তৈরি করেছি, এসো বসো। আমি তার সঙ্গে বসলাম এবং আমরা নানা বিষয়ে গল্প করতে থাকলাম। কাকি এখন তার পরিবার এবং নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। তিনি জানালেন তার মেয়ের নাম সোনিয়া, আর সে তার বাবার খুব কাছের ছিল। যখন তার বাবা বিদেশে চলে গেলেন তখন সোনিয়া তাকে অনেক মিস করত এবং ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। কাকির কথা শুনে সোনিয়ার প্রতি আমার সহানুভূতি আরও বাড়বে। আমি তার জীবনের কঠিন সময়গুলো বোঝার চেষ্টা করছিলাম। একদিন আমি তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন এক মিষ্টি কণ্ঠ আমাকে ডাকল, অন্ত একটু এখানে আসবে।
আমি তাকিয়ে দেখি সেই ডাক শুনিয়া দিয়েছিল। আমি তার কাছে দৌড়ে গেলাম। সোনিয়া বলল, আজ মা অসুস্থ, তাই দয়া করে একটু ওষুধ নিয়ে আসতে পারবে? এটা শুনে আমি তৎক্ষণাৎ দোকানে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে আনলাম। বাড়িতে ফিরে দরজায় টোকা দিলাম। সোনিয়া, দরজা খোল। আমি বললাম, ওষুধ নিয়ে এলাম, এই নাও। তখন সোনিয়া একটু হেসে বলল, দয়া করে ভিতরে এসে ওষুধগুলো হাতে দিয়ে যাও। আমি ভেতরে গেলাম। তারপর সে বলল, মায়ের পাশে বসে থাকো। আমি কাকি ঘরে গিয়ে দেখি তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর শুনি আমাকে জিজ্ঞেস করল, অন্তত চা খাবে? তার স্বরে এমন কিছু ছিল যার কারণে আমার মুখ থেকে শুধু জিকির শব্দটি বের হলো। কারণ আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল যার মানে আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সে চা নিয়ে ঘরে ঢুকলে বলল, আমার মা তোমার অনেক প্রশংসা করেছিলেন। তুমি আসলে কি করো? আমি উত্তরে বললাম, সারাদিনই অবসরে থাকি। এটা শুনে সুনীল হেসে উঠল। আমি লক্ষ্য করলাম সে যখন হাসে তখন তাকে আরও সুন্দর দেখায়। তারপর হঠাৎ তার মুখটা একটু বিষণ্ণ হয়ে গেল। আমি চা খাওয়ার সময় আমি ভাবিনি যে ও এতটা কাছে এসে বসবে। হঠাৎ আমার হাতটা ধরে বলল, তুমি কাজ কেন করো না? তার এই কথায় আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, আমার বাবা মারা গেছেন, আমি দিনে দুবেলা খাবার পাই, তাই কাজ করে আর কি করব? এটা শুনে সে রেগে গিয়ে উঠে দাঁড়াতে লাগল। আমি বুঝলাম এটাই সুযোগ, তাই তার হাত ধরে তাকে থামালাম। সে তখন বলল, ও তুমি বিদেশে চলে যাও, সেখানে গিয়ে অনেক টাকা রোজগার করো, তারপর নিজের ঘর বানিয়ে নাও এবং বিয়ে করো। পাড়ার লোক আর কতদিন তোমাকে সাহায্য করবে? এসব কথা বলে সে আলমারির কাছে গেল এবং সেখান থেকে কিছু গহনা বের করে আমার হাতে দিল। ও বলল, এগুলো আমার বিয়ের গহনা, এগুলো এখন আর আমার কোনো কাজে আসবে না। তুমি এগুলো ধার হিসেবে নাও, বিদেশ থেকে ফিরে এসে ফেরত দিও। কথাগুলো বলে সে চোখ বন্ধ করল। তার মুখে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম এবার আর তা কেনা করব না। আমি সেই ঘটনাগুলো নিয়ে বললাম, তোমার এ উপকার আমি কোনো দিন ভুলব না। এটা শুনে সে বলল, এটা উপকার নয়, ভালোবাসা। ভালোবাসার প্রতিদান কেউ দিতে পারে না। তুমি আমার মায়ের জন্য অনেক কিছু করো, তাই মা কিছুটা শান্তি পায়। এজন্যই আমি তোমাকে সম্মান করি। না হলে কখনোই আমি আমার গহনা কারো হাতে তুলে দিতাম না। তার এই কথাগুলো আমার হৃদয়ে ঝড় তুলে দিল। আমি কখনো ভাবিনি যে ও আমাকে এতটা বোঝে এবং এতটা বিশ্বাস করে। যখন সে তার বিয়ের গহনা আমার হাতে তুলে দিয়ে বলল, এটা ভালোবাসা, কোনো উপকার নয়, তখন আমি বুঝলাম তার অনুভূতিগুলো আমার জন্য কতটা গভীর। তার এই পদক্ষেপ আমার জন্য এক নতুন দিশা এবং নতুন আশা দিন। আমার মনে তখন একটাই চিন্তা, বিদেশে যাওয়া, কঠোর পরিশ্রম করা এবং এত টাকা উপার্জন করা যাতে কাকি তার মেয়ের বিয়ের জন্য কোনো চিন্তা না করে। আমি কখনো কাকের দিকে তাকাতাম, আবার কখনো তার মেয়ের দিকে, আর কখনো নিজের দৃষ্টি নিচু করতাম। কাকিমাকে প্রায় 23 থেকে 25 বছর বয়সী হবে, কিন্তু তাকে দেখতে এতটাই সুন্দর যে 15 বছরের মনে হতো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? সে উত্তর দিল, আমি যখন 15 বছর বয়সে ছিলাম আমার বাবার ইচ্ছায় আমার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের কিছু মাসের মধ্যেই আমার স্বামীর মৃত্যু হয়। আর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এই বলে বের করে দিল যে আমি নাকি অমঙ্গল নিয়ে এসেছি। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ তাকে দেখে কখনোই মনে হয়নি যে সে বিবাহিত। আমি যখন তার মুখের দিকে তাকালাম তখন হঠাৎ কাকির গলা শোনা গেল, অন্তত আমার বিয়ে হয়েছে। আমি মাথা নেড়ে না বললাম। তখন কাকির মেয়ে বলল, কেন? আমি বললাম, আমার বয়স এখন 20 বছর। এটা শুনে সে বলল, আজকাল ছেলেরা 18 বছর বয়সে বিয়ে করে ফেলে। আমি উত্তর দিলাম, আমার কোনো কাজকর্ম নেই, তাই কি আমাকে বিয়ে করবে? এটা শুনে সে চুপ হয়ে গেল। এরপর থেকে আমি কোনো না কোনো অজুহাতে প্রায়ই তাদের বাড়িতে যেতাম। কাকি আমাকে কখনো ঢুকতে মানা করতেন না, আর এখন তার মেয়েও আমার সঙ্গে সহজভাবে কথা বলতো। একদিন সে আমাকে বলল, অন্ত, তুমি আর কতদিন এভাবে পাড়ার মানুষের কাজ করে যাবে? নিজের জন্য কোনো কাজকর্ম গান শুরু করো না যাতে তুমি বিয়ে করতে পারে। এটা শুনে আমি বললাম, কোনো ব্যবসা বা কাজ শুরু করতে অনেক টাকা দরকার, যা আমার কাছে নেই। তখন সে বলল, তুমি কি ধরনের কাজ করতে চাও? আমি বললাম, আমি বিদেশ যেতে চাই, কিন্তু টিকিট আর ভিসার জন্য প্রয়োজনীয় টাকা আমার কাছে নেই। এটা শুনে সে আমার হাত ধরো এবং আমাকে তার ঘরে নিয়ে গেল। সে তার পুরনো কিছু গয়না বের করে আমার হাতে দিল এবং বলল, এগুলো আমার বিয়ের গয়না,
আমার স্বামী আমাকে দিয়েছিলেন। এগুলো আমার কোনো কাজে লাগেনি, আমার ভাগ্যে হয়তো ছিল না। তুমি এগুলো বিক্রি করে টাকা জোগাড় করো যাতে তোমার স্বপ্ন পূরণ হয়। এটা শুনে আমি আতঙ্কিত হয়ে বললাম, না, আমি এটা কি আগে আমাকে কথাটা বলেছিলেন, যদিও আমাদের পরিচয় বেশি দিনের ছিল না। আমি ভাবছিলাম কেন তিনি আমার প্রতি এত আস্থা দেখালেন। এরপরের 2 দিন ওদের বাড়ির আশেপাশে যায়নি। হয়তো সংকোচ বা ভয় কাজ করছিল। 3য় দিন কাকি নিজে আমার বাড়িতে এলেন, হয়তো একঘেয়েমি কাটাতে। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে তার জন্য চা বানাতে শুরু করলাম। কাকি হঠাৎ বললেন, 2 দিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে আসনি কেন? মনে মনে আমি যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলাম। আমি হেসে বললাম, আপনি কি আমাকে মনে করেছিলেন? এটা শুনে কাকি বললেন, আমি আর আমার মেয়ে দুজনেই তোমাকে খুব মনে করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েও আমাকে মনে করে? তখন তিনি বললেন, হ্যাঁ, ওর জীবনে আমার আর তোমার মতো একজন ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীতে আর কে আছে ওর জন্য? তিনি একটু হাসলেন এবং বললেন, তুমি খুব ভালো মনের মানুষ, তাই আমরা তোমার সঙ্গে আমাদের মনের কথা ভাগ করে নিতে পারি। ও তো ভিতর থেকে অনেকটাই ভেঙে পড়েছে। কাকি আরও বললেন, আমি ওর বাবাকে অনেকবারও বলেছি মেয়েটার জন্য একটা ভালো ব্যবস্থা করতে। আর কতদিন এভাবে ঘরে পড়ে থাকবে? মেয়ের 2য় বিয়ের কথা শুনে আমি অবাক হলাম। আমি ভাবলাম, আপনি কি সত্যিই আপনার মেয়ের 2য় বিয়ে দিতে চান? এটা শুনে কাকে বললেন, হ্যাঁ একদম, এখনও তরুণী সুন্দরী। এতে ওর কি কোনো খুঁত আছে? ওর কেবল ভাগ্য খারাপ ছিল, তাই শ্বশুরবাড়ি থেকে ওকে ফিরে আসতে হয়েছে। যদি কোনো ভালো ছেলে এসে আমার মেয়ের জন্য প্রস্তাব দেয়, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাব। এটা শুনে আমি কাকির কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞেস করলাম, আপনি কেমন ছেলে চান আপনার মেয়ের জন্য? কাকি বললেন, একজন ভালো মানুষ, যে ভালোই করে, কারণ আমার মেয়ে আমাদের ঘরেও সুখে থাকে। আমি চাই ওর স্বামীর ঘরেও আরামে থাক, ও যেন কোনো কষ্ট না পায়। এটা শুনে আমি চুপ করে গেলাম। সারারাত ভাবতে থাকলাম, আমি তো একজন ভালো মানুষ, কিন্তু এত টাকা কোথা থেকে পাব যাতে কাকি মেয়ের হাত আমার হাতে তুলে দেয়? এই চিন্তায় 2 দিন কেটে গেল আর আমি হতাশ হতে থাকলাম। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, যদি আমি ওর কাছ থেকে কিছু গহনা নিয়ে বিদেশ চলে যাই এবং দিনরাত পরিশ্রম করে নিজের একটা বাড়ি তৈরি করি, তাহলে হয়তো কাকি রাজি হবেন। এই ভাবনা আমাকে সাহস জুগিয়েছিল। পরের দিন আমি তাদের বাড়িতে গেলাম। কাকিকে সালাম করার পর আমি সরাসরি তাদের মেয়ের ঘরে ঢুকে পড়লাম। সে তখন বিছানায় শুয়েছিল। তাকে এভাবে দেখে আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু এখন ফিরে আসতে পারছিলাম না, কারণ আমাকে ওর সঙ্গে কিছু জরুরি কথা বলতে হতো। তাই আমি সোফায় গিয়ে বসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে কেন আসনি? আমি তোমার উপর খুব রেগে আছি। এটা শুনে আমি বললাম, আমি ভয় পেয়েছিলাম। তখন সে হেসে বলল, কেন, তোমাকে কি আমি ভয় দেখিয়েছি? এটা শুনে আমি চুপ হয়ে গেলাম। সে বিছানা থেকে উঠে এসে সোফায় বসে তাকে এত কাছাকাছি দেখে আমি নার্ভাস হয়ে গেলাম। আমার কপালে ঘাম জমতে লাগল। আমি ভেবেছিলাম আমার চেয়ে ভালো কেউ ছোঁয়ার জন্য হতে পারবে না, কিন্তু এটা এত সহজ ছিল না। বিদেশে যেতে হলে আমার প্রচুর টাকার প্রয়োজন ছিল, এজন্য আমাকে একটা পরিকল্পনা করতে হতো। সেদিন কাকির বাড়ি থেকে বের হয়ে আমি সরাসরি আমার বন্ধুর কাছে গেলাম, যার ভাই বিদেশে কাজ করত। আমি কিছু টাকা দিয়ে বললাম, আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। সে তার ভাইয়ের সঙ্গে কথা বলল, আর 1 মাসের মধ্যেই আমার বিদেশে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল। আমি কাকির বাড়িতে গিয়ে তাদের এই খবরটা জানালাম। কাকি একটু দুঃখ পেলেন এবং বললেন, তুমি চলে গেলে আমাদের বাড়ির কাজ কে করবে? এটা শুনে আমি একটু হাসলাম। এরপর সোনিয়া ঘরে গেলাম এবং তাকে এই সুখবরটা দিলাম। সে অনেক খুশি হলো এবং বলল, অত মন দিয়ে কাজ করো। আমি মুচকি হেসে বললাম, মন দিয়ে কাজ করব না, কারণ আমি তো আমার মনে এখানে রেখে যাচ্ছি। এরপর আমি ফিরে এসে আমার জিনিসপত্র গোছালাম এবং এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। প্রথম ম্যাচটা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি আমার বন্ধুর ভাইয়ের অধীনে কাজ করেছিলাম, যিনি আমাকে বিদেশে ডেকেছিলেন। কাজটা কঠিন ছিল এবং বুঝতে আমার সময় লেগেছিল, তবে 1 মাস পর কাজ পুরোপুরি বুঝে গেলাম। এরপরে আমি কাকে ফোন করে জানালাম আমি সুস্থ আছি। কাকি আমার কথা শুনে খুশি হলেন এবং অনেক দোয়া করলেন। তারপর তিনি ফোনটা সোনিয়াকে দিলেন। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সোনিয়া নিজেই কথা শুরু করে বলল, টাকা জমাতে থাকে, বেশি খরচ করো না, যেন তাড়াতাড়ি ফিরতে পারবে এবং বিয়ে করতে পারো। এটা শুনে আমি হেসে উঠলাম।
মনে হলো সেও হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছে। প্রতি সপ্তাহে আমি কাকির বাড়িতে ফোন করতাম। কাকি কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলার পর সবসময় ফোনটা সোনিয়ার হাতে তুলে দিতেন। এরপর আমরা অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে গল্প করতাম। সোনিয়ার সঙ্গে কথা বললে আমার মন শান্তি পেত, আর আমি আবার নতুন উদ্যমে কাজ করতে লাগলাম। যখন প্রথমবারও আমার বেতন পেলাম তখন সোনিয়াকে ফোন করে জিজ্ঞেস করলাম, আমি তোমার জন্য বিদেশ থেকে কি উপহার পাঠাব। এটা শুনে সে একটু লজ্জা পেল আর বলল, আমার কিছু দরকার নেই। আমি অনেকবারও জোর করলাম কিন্তু সে বারবার এড়িয়ে যেতে লাগল। আমি মনে মনে ঠিক করলাম, সে যেহেতু আমাকে এত সাহায্য করেছে আমি ওকে অবশ্যই কিছু পাঠাও। কিন্তু যখনই আমি উপহারের কথা বলতাম সে লজ্জায় পড়ে যেত। আমি প্রতি সপ্তাহে তাকে ফোন করে জিজ্ঞেস করতাম, তোমার জন্য কি নিয়ে আসব। একদিন সে হেসে বলল, যদি জেদ করে কিছু একটা নিয়ে এসো। আমি হেসে বললাম, আমার একটা শর্ত আছে, যা ফিরে এসে জানান। সে চুপ হয়ে গেল। 2 বছর কেটে গেল। বিশাল মেয়াদ শেষ হলেও নবায়ন করলাম, কারণ দেশে ফিরতে চাইছিলাম না। আমার লক্ষ্য ছিল যথেষ্ট টাকা জমা করা। ব্যাংক ব্যালেন্স ভালো হলেও মন সন্তুষ্ট ছিল না। ভাবতাম সোনিয়াকে উপহার দিয়ে বলব, কত পরিশ্রম করেছি সব তোমার জন্যে। একদিন কাজ পর্যালোচনা করে দেখলাম সব প্রজেক্ট শেষ করেছি। বসকে বেতন বাড়ানোর কথা বলে তারপর সব কিছু দেখে তিনি পদোন্নতি দিলেন, যা আমাকে আরও অনুপ্রাণিত করল। এরপর দেশে ফিরে কাকির সঙ্গে দেখা করলাম। তিনি খুব খুশি হলেন। কাকিমাকে দেখে খুশি হয়ে গলা জড়িয়ে ধরলেন ও বললেন, তুমি তো আরও তরুণ ও সুন্দর হয়ে গেছে। আমি তার সঙ্গে বসে বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তিনি অবাক হলেও আপত্তি করেননি। কিন্তু মন ভেঙে গেল যখন তার মেয়ে বলল, অন্ত তুমি আমার চেয়ে অনেক ছোট, এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করল। আমি উপহার বের করে দিলাম। তারা খুশি মনেই। এরপর পকেট থেকে টাকা বের করে ছবি এঁকে দিলাম, যা সে আগে আমাকে দিয়েছিল। সে চুপচাপ টাকা নিয়ে আলমারিতে রেখে দিল। আমি বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। মন চাইছিল পরের দিনই সিঙ্গাপুর চলে যায়, কারণ এখানে আর কেউ নেই। রাতে খেতে ইচ্ছা করছিল না, তাই শুয়ে পড়লাম। সকালে পাড়ার লোকজন বলল, তোমার তো অনেক ভালো ভাগ্য। কিন্তু ভেতরে ভেঙে পড়েছিলাম। 1 সপ্তাহের ছুটি নিয়েও দ্রুত ফেরার টিকিট কাটলাম। যাওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে কাকির কাছে গিয়ে বললাম, আপনার মেয়েকে রাজি করাতে পারলে সে আমার সঙ্গে সুখে থাকবে। অবশেষে তা নিয়ে আমাদের কথা মেনে নিয়ে এবার আমার আনন্দের সীমা ছিল না। আমাদের বিয়ে হলো এবং আমি আমার ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিদেশে ফিরে এলাম। এখন আমার একটি ভালো চাকরি, নিজের একটি ঘর এবং আমাদের 3টি সন্তান রয়েছে। আমরা এখন সুখে শান্তিতে আমাদের জীবন কাটাচ্ছি। গল্পটা কেমন লাগল জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প পেতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ তোমাদের।